এখানে মার্ক করেছিলাম ডায়াগোনাল রিলেশনশিপ, হ্যাঁ মানে ডায়াগোনাল রিলেশনশিপ মার্ক কর, যেটা বলছিলাম মার্ক কর ডায়াগোনাল রিলেশনশিপ। লেখ মার্ক কর প্রপার্টিজ which have increasing trend in a group generally have decreasing trend in the period, definition আসবে না, that is why the elements of the second period show resemblance in properties with the elements of the next group of the third period present at right diagonal of the element, this leads to a diagonal relationship। তোকে ডেফিনেশন দেবে না, এটা মাথায় রাখ, ডেফিনেশন তোকে দেবে না, তোকে কিন্তু পরীক্ষা কোশ্চেন করবে এর সাথে ডায়াগোনাল রিলেশনশিপে কে আছে। দেখ নিচে দেখ ছক করে সুন্দর দিয়ে দিয়েছে, দেখ লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, কার্বনের সাথে সিলিকন, একটু মাথায় রাখিস। আর দেখ পিরিয়ড 2 এর পাশে দেখ ব্রিজ এলিমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছিস? পিরিয়ড 2 এর পাশে ব্রিজ এলিমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, মার্ক করে দেবে ব্রিজ এলিমেন্টটাকে, হয়ে গেছে। ডেফিনেশন কিন্তু দেবে না, আগেই বলে রাখছি ডেফিনেশন দেবে না, তো বোর্ড এক্সামে দেবে না ভাই, স্কুলে যদি টিচাররা। নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ, রাইট দ্য ফর্মুলা, রাইট দ্য ফর্মুলা and type of bond and type of bonding and type of bonding of the chloride, of the chloride, of the chloride, of the chloride of the above bridge element, of the above bridge element, মানে আগের কোশ্চেনটারই দুটো পার্ট বেসিক্যালি, of the above bridge element, of the above bridge element, লিখেছিস? তোকে বলেছে কি তার মানে কোশ্চেনটা দুটো পার্ট, আগের কোশ্চেনটা বলেছিল ব্রিজ এলিমেন্টটাকে বার করতে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে ব্রিজ এলিমেন্টটা আমার কার সাথে ভাই, ক্লোরাইড যে ফর্ম করবে সেটার ফর্মুলা কি হবে আর টাইপ অফ বন্ড কি হবে। আচ্ছা বল দেখি টাইপ অফ বন্ড কি হবে, বল দেখি। আয়নিক বন্ড, এক্স্যাক্টলি, তার কারণ বেরিলিয়াম হচ্ছে আমার মেটাল আর ক্লোরিন হচ্ছে আমার নন মেটাল, তার মানে মেটাল আর নন মেটালের মধ্যে কি বন্ড হবে, আয়নিক বন্ড, তার মানে অ্যানসার লেখ আয়নিক বন্ড, অ্যানসার লেখ আয়নিক বন্ড, লিখবি না আয়নিক বন্ড অ্যানসার, কোশ্চেনটা তুই পড়ে দেখিস, দেখেছিস আয়নিক বন্ড, অ্যানসার কি হবে, সেকেন্ড পার্টটা কি হবে, ফর্মুলা কি হবে, BCl2, এক্স্যাক্টলি কি হবে ভাই, এরা দেখ গ্রুপ 2, গ্রুপ 2 এর মাথায় কত চার্জ থাকে, +2, গ্রুপ 1 এর মাথায় থাকে +1, তাহলে দেখ বেসিক্যালি হচ্ছে আমার বেরিলিয়াম +2, এটা নিয়ে আমি বহুতবার খেলেছি, এই সব খেলা আমাদের খেলা, MgCl2 বানাই ভাই, Mg+2, তাহলে বেরিলিয়াম +2 হলো, Cl মাইনাস, তাই না, Cl তো -1 হয়, এদের মধ্যে ফর্মুলা কি হবে, কাটাকুটি খেলা, 2 আর 1, তার মানে দেখ B1Cl2 কেবল লেখা না, B1Cl2 কি লেখা, ডাইরেক্ট BCl2, বুঝা গেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোদের স্কুলের এক্সামের জন্য এখন লিখে রাখছি, মুখস্থ করবি, H2SO4 যখন পড়বো তখন ডিটেইলসে বুঝবি, এখন ডিটেইলসে বুঝছি না বলতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা, why concentrated H2SO4 is weaker, why concentrated H2SO4 is weaker acid, দীপিকা তুই চলে যেতে পারিস, তোর মা মনে হচ্ছে না, হ্যাঁ ওকে, why concentrated H2SO4 is weaker acid than diluted H2SO4, than diluted H2SO4, মনে আছে এটাই বলছিলাম না ক্লাসের শুরুর দিকে, কনসেন্ট্রেটেড ডাইলুটেড গল্প, এই কোশ্চেনটা 1 নম্বরের কোশ্চেন, এখন আপাতত লিখে রাখি, বুঝবো H2SO4 এর সময়, লেখ অ্যানসারটা লেখ, because diluted H2SO4 ionizes, because diluted H2SO4, diluted H2SO4, so এটা H2SO4 এর কোশ্চেন, H2SO4 এর কোশ্চেন, মানে যেতে অ্যাসিড বেস সল্ট পড়েছি, আমাদের তো ক্লাস 10 এ ওভারঅল সব জায়গা থেকেই কোশ্চেন আসবে না, ওই জন্য ওটাতে অ্যাসিড ভাই, তো অ্যাসিড পড়েছি, অ্যাসিডের মধ্যে পড়েই রাখি এটা, because diluted H2SO4 ionizes to great extent, to great extent, to great extent compared to concentrated H2SO4, compared to concentrated H2SO4, ঠিক আছে। সো শেষ, সো ইট বিহেভস অ্যাজ স্ট্রং অ্যাসিড, বুঝতে পেরে গেছিস, সো বলার পর রিজন লিখবো না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন লেখ, চল নেক্সট কোশ্চেন, why formic acid does not form, why formic acid does not form, formic acid does not form, দুবার ফর্ম এসেছে, আমাকে জিজ্ঞেস করছি, আমি তোকে জিজ্ঞেস করব, অ্যাসিড বেস সল্ট পড়া হয়ে গেছে ভাই 2 সপ্তাহ আগে, আরে ফর্মিক অ্যাসিড প্রথমেই, হ্যাঁ ফর্মিক অ্যাসিড does not form
অ্যাসিড সল্ট, এটা হচ্ছে কোশ্চেন, হোয়াই ফর্মিক অ্যাসিড ডাজ নট ফর্ম অ্যাসিড সল্ট। আগে অ্যান্সারটা লিখে তারপরে বুঝিয়ে দিচ্ছি, এক লাইনের অ্যান্সার, খেলা শেষ তারপর দেখ। বিকজ দ্য ফর্মড সল্ট, বিকজ দ্য ফর্মড সল্ট, formed salt has no ionizable H plus ion, has no ionizable H plus ion, has no ionizable H plus ion, এটা লিখলেই নাম্বার পেয়ে যাবে। এবার একটু তাকা ব্যাপারটা কি লিখলাম, এদিকে দেখ, তোকে তো বলেছি ফর্মিক অ্যাসিড আমার কেন অ্যাসিড সল্ট হয় না, ফর্মিক অ্যাসিডের সল্ট কেন অ্যাসিড সল্ট হয় না, এটাই তো কোশ্চেন। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি ভাই, HCOOH। চল আজকে আমি একটুখানি খুলে আঁকলাম, বল দেখি HCOOH এর মধ্যে কোন হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, এটা না এটা, এইটা। কেন? কারণ এটা ইলেকট্রোনেগেটিভ অপশনের সাথে লেগে আছে, বুঝছিস? তার মানে এটা যদি ভেঙে যায় আমি এখান থেকে কি পাবো, HCOO মাইনাস প্লাস Na প্লাস, যেভাবে অ্যাসিডিক অ্যাসিডে খেলতাম ওইভাবেই খেললাম, এখানে একই খেলাম। এবারে স্যার একটা অ্যাসিড ভাই, ধর আমি এই অ্যাসিডের সাথে একটা বেসের রিঅ্যাকশন করাবো, তার মানে চল আমি আজকে ধর এর মধ্যে দিলাম হচ্ছে NaOH, তাই না? সরি ভাই H প্লাস, ঠিক আছে? সাপোজ আমি এটা অ্যাসিড, এর মধ্যে আমি দিলাম NaOH, এটা বেস, অ্যাসিড বেসের রিঅ্যাকশনে কি হবে, সল্ট প্লাস ওয়াটার ফর্ম হবে। অ্যাসিডের থেকে কি বের হবে H প্লাস, আর বেসের থেকে কি বের হবে OH মাইনাস। তার মানে দেখ অ্যাসিডের এই বেরিয়ে যাওয়া H প্লাস আর বেসের এই OH, এরা দুজনে কম্বাইন করে তো আমার জলটা বানায়, তাই না? এরা দুজনেই কম্বাইন করে আমার জল বানাবে, দেখ H2। আর এই যে HCOO মাইনাস পড়ে থাকবে, এর সাথে গিয়ে কে জুড়ে বসবে, Na প্লাস, Na প্লাস এটাই তো জুড়ে বসবে। এটা কিন্তু আমি HCOO লিখি না, HCOO ওই যে CH3COO লিখতাম, মনে পড়ছে? বুঝতে পারছিস? এটা আমার সল্ট, তাহলে এইটা আমার সল্ট, এটা আমার ওয়াটার, এটা আমার অ্যাসিড, এটা আমার বেস, বুঝলি? এবারে বল এর মধ্যে কোনো কি H প্লাস আয়ন বেরোনোর চান্স আছে? কোথায় ভাই? এই হাইড্রোজেন তো সেই হাইড্রোজেন যে কার্বনের সাথে লেগেছে, ও কিভাবে বেরোবে? এর থেকে যদি H প্লাস না বেরোলে আমার অ্যাসিড সল্ট হবে কি? তার মানে কি এর মধ্যে আমার একখানে আয়নাইজেবল H প্লাস হলে, আয়নাইজেবল H প্লাস মানে কি ভাই, এর থেকে সোজা মানে একটা H প্লাস বেরোতে পারে, বুঝেছিস? এত লিখেছিস, এটা লিখে রাখ, এইভাবে লিখবি HCOOH প্লাস NaOH, এই অ্যারোটা দিবি, দিয়ে লিখবি HCOO মাইনাস Na প্লাস প্লাস H2O। কিন্তু এটা পরীক্ষায় লিখবো না, পরীক্ষাটা আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার জন্য লিখছি, বুঝতে পারছিস তো? ঠিক আছে, পরীক্ষায় লিখবি না, কনসেপচুয়ালি পরীক্ষায় লেখাই দরকার নেই, ইকুয়েশনটা কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার জন্য লিখছি। লিখেছিস ইকুয়েশন? হ্যাঁ লেখা হয়ে গেছে, লিখতে বললাম তো, কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার জন্য। HCOOH এর নিচে লিখ অ্যাসিড, HCOOH এর নিচে লিখবি অ্যাসিড, NaOH এর নিচে লিখবি বেস। এবারে দেখ এখানে আমি দেখ অ্যারোটা চেঞ্জ করে দিলাম, এই অ্যারোটা দিয়েছি কেন? তার কারণ আছে, আমি কিন্তু শুধু এখানে HCOOH এর ভেঙে যাওয়া দেখাইনি, আমি এখানে একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন দেখিয়েছি। শুধু অ্যাসিডের ভেঙে যাওয়া আর একটা অ্যাসিডের বেসের সাথে রিঅ্যাকশন করার মধ্যে ডিফারেন্স আছে স্বাভাবিকভাবে, তাই না? সাপোজ আমি তোকে এতক্ষণ কি বলছিলাম, HCOOH ভেঙে গিয়ে HCOO মাইনাস আর Na প্লাস দেবে, ভাই এটা তো শুধু অ্যাসিডের নিজের প্রপার্টি না, কিন্তু যখন একটা অ্যাসিড গিয়ে একটা বেসের সাথে রিঅ্যাকশন করছে, সেটা তো শুধু অ্যাসিডের নিজের প্রপার্টি না, ওর মধ্যে বেসও ঢুকে গেছে, অ্যাসিড বেস দুজনে মিলে তখন রিঅ্যাকশনটা করছে। অ্যাসিড বেস রিঅ্যাকশন আর অ্যাসিডের ভেঙে যাওয়া দুটো আলাদা জিনিস, মনে রাখবি। এই পৃথিবীতে যত রিঅ্যাকশনই হয় তার মধ্যে সবচেয়ে ফার্স্ট হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশন সবচেয়ে ফার্স্ট, ওটাকে কোনোদিন তুই ফিরিয়ে আনতে পারবি। এই জিনিসটা আমরা ক্লাস 12 এ পড়বো, কেমিক্যাল কাইনেটিক্স, মানে একটা রিঅ্যাকশন কত ফাস্ট হতে পারে, কত স্লো হতে পারে, টাইম দেখবো, সোজা কথা। তো সেই সূত্রে আমি অ্যারোটা ওয়ান ডাইমেনশনাল দিচ্ছি, মানে ওদের ফিরে আর আসবে না, সল্ট আর ওয়াটার থেকে অ্যাসিড আর বেস ফর্ম হবে, বুঝলি? তাহলে লিখে রাখ HCOO মাইনাস প্লাস H2O লিখেছিস। এইবারে HCOO এর নিচে লিখবি অ্যাসিড, NaOH এর নিচে লিখ বেস, এটা নিচে লিখ সল্ট, H2O নিচে আর ওয়াটার লিখতে হবে না। হয়ে গেছে, লেখা হয়ে গেছে, লিখেছিস? চল লাস্ট কোশ্চেন, তুই চলে যাবি, চলে যা, লাস্ট কোশ্চেন দেখে নিস, ঠিক আছে? একটু লাস্ট কোশ্চেনটা লেখ, which of the following has pH equals to 7, equals to sign the 7, or pH equals to sign the 7, or pH less than sign the 7, pH less than 7, or pH greater than 7, ঠিক আছে? or pH greater than 7, এটা হচ্ছে কোশ্চেন। অপশনগুলো দেখি, চল। ফার্স্ট অপশন হচ্ছে, ফার্স্ট অপশন লেখ
NaHCO3 সলিউশন, কথা বলিস না, NaHCO3 সলিউশন। সেকেন্ড হচ্ছে KCl সলিউশন। থার্ড কোশ্চেন CuOH NO3 সলিউশন। লাস্ট অপশন কি আছে ভাই? NH4OH সলিউশন। NH4OH সলিউশন। এই চারখানা দেওয়া আছে। কোশ্চেনটা এবারে দেখ তো ভালো করে কি বলেছে। তোকে বলেছে ভাই কোনটার জন্য pH হবে =7, কোনটার জন্য pH হবে >7, কোনটার জন্য pH হবে <7, এটাই বলেছে জানতে গেছে। কোশ্চেন বুঝতে পেরেছিস? আচ্ছা এইবার নামগুলো একটু বলি। এটার নাম কি? এক্স্যাক্টলি সোডিয়াম বাইকার্বনেট অর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। নাম না জানলে নিজের দায়িত্বে খাতায় লিখে রাখবি, নিজের খাতা, নিজের মন, নিজের ক্লাস, নিজের পড়াশোনা, নিজের ভবিষ্যৎ, লেখার দায়িত্ব তোর নিজের। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। KCl এর নাম ভাই পটাশিয়াম ক্লোরাইড, জানি। এটার নাম কি? এটার নাম দেখ, কপার হাইড্রক্সাইড, সরি কপার হাইড্রক্সি নাইট্রেট। ঠিক আছে, কপার হাইড্রক্সি নাইট্রেট, ঠিকই বলেছিস, কপার হাইড্রক্সি নাইট্রেট, কপার হাইড্রক্সি নাইট্রেট। বুঝেছিস? লাস্টটা নাম তো জানি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। দেখ এদের মধ্যে বলেছে কোনটা আমার কি হবে ভাই, কোনটার পিএইচ কি হবে, কিভাবে করে বলতো ভাই? সোজা কথা আমি বার করব কোনটা অ্যাসিড সল্ট, কোনটা বেসিক সল্ট, কোনটা নরমাল সল্ট। অ্যাসিড সল্ট হলে কি হবে? পিএইচ 7 থেকে কম, কারণ অ্যাসিড তো, তাই না? অ্যাসিড সল্ট মানেই দেখ অ্যাসিডিক, মানে পিএইচ 7 থেকে কম। বেসিক সল্ট মানে 7 থেকে বেশি, আর নরমাল সল্ট মানে নিউট্রাল, মানে 7। বল NaHCO3 অ্যাসিড সল্ট না বেসিক সল্ট? অ্যাসিড সল্ট, কারণ ওখান থেকে H+ বেরোবে, তার মানে কি হবে বলতো? ফার্স্টেরটা আমরা হচ্ছে <7। বুঝলি? বোঝা গেছে? এটা তোদের স্কুলের কোশ্চেন নিবে লাস্ট ইয়ারে, দেখবি এইবারে পাইপে এই একই হতে ধরনের কোশ্চেন। KCl সলিউশন কি হবে? এটা =7, কারণ হচ্ছে নিউট্রাল। CuOH NO3 কি হবে? এটা বেসিক, তার মানে pH আমার >7, আর লাস্টেরটা ভাই >7, এটাও তো বেসিক। বুঝতে পারলি? ক্লিয়ার? তার মানে অ্যাসিড সল্ট না বেসিক সল্ট সেই ওয়েস করলাম। এইবারে কি লিখে রাখতে পারিস তো নিজের সুবিধার জন্য। এটা হচ্ছে অ্যাসিড সল্ট, এটা হচ্ছে নরমাল সল্ট, এটা হচ্ছে বেসিক সল্ট, এটা হচ্ছে বেসিক সল্ট। অ্যাসিড নরমাল বেসিক বেসিক, অ্যাসিড নরমাল বেসিক বেসিক, সেই জন্যই আমি pH এর ভ্যালুগুলো বসাতে পারলাম। আচ্ছা এই কোশ্চেনটা তোদের স্কুলে লাস্ট ইয়ারে এসেছিল। কোশ্চেনটা শোন, তাহলেই হবে, না লিখলেও চলবে। আমাদের আলাদা টাইপের কোশ্চেন সব পড়া হয়ে গেছে, বাকি সব কোশ্চেন আমরা এই পরীক্ষার মধ্যে অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, কোশ্চেনটা শোন। বলেছে অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি। কি কি দিয়েছে? দিয়েছে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি হবে অর্ডার? আজকেই লিখেছি, ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। মনে পড়ছে? অ্যাফিনিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোদের স্কুলে আগের বারে না ভুলভাল কোশ্চেন কিছু করেছিল, ওই সবার করি। তোদের স্কুলে একটা কোশ্চেন করেছিল, আমি তোকে বলছি, আমাদের স্কুল ভুলভাল চেকিং করতে ওস্তাদ। তোদের স্কুলে একটা কোশ্চেন করেছিল, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন ইজ অরেঞ্জ ইন কালার। হোয়াই পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন ইজ অরেঞ্জ ইন কালার? এটার এক্সপ্লেনেশন ক্লাস 12 এ আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে। ক্লাস 11 এর রেসপেক্টে কোনো ক্লাস 12 এর কোনো অ্যানসার পাবি না তুই। হোয়াই পটাশিয়াম ডাইক্রোমেট ইজ অরেঞ্জ ইন কালার? স্যার এই যেরকম কোশ্চেন এটার অ্যানসার হচ্ছে ডিডি ট্রানজিশন, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। এটা হচ্ছে ক্লাস 12 এর কনসেপ্ট। স্কুল থেকে কি বলেছে এর आंसर কি হবে? জানি না, যা বলিনি। বন্ধ হয়ে গেছে। দেখ আমাদের একবার ম্যাথসে 9 মার্কসের ভুল কোশ্চেন দিয়েছে, সবাইকে ফ্রিতে 9 মার্কস দিয়েছে। এটা তোদের স্কুলে দেয়, সেন্ট্রাল মডেলে দেয়, দেখি সেন্ট্রাল মডেলে দেবে, দেখি কোশ্চেন। ওই তো ক্লাস 9 এর ফাইনালে রইলে কেউ অঙ্ক পাস না। মানে যে ফেল করছিল তাদেরকে 9 মার্কস দিয়েছে। স্যার বল স্যার এই নো মার্কসে আসনা স্কুল থেকে স্যার একটু পাঁচ দেখো থেকে যে আচ্ছা 5 আর 40 যদি 3 কেউ 4 গোল গোল করা 49 মানে প্রায় 50 হয়ে যাবে। আচ্ছা